বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, এমএস ওয়ার্ড 2010 ক্লাস 7 হোম মেনু পার্ট 1-এ আমরা ক্লিপবোর্ড অংশের কাজ শিখেছি এবং এমএস ওয়ার্ড 2010 ক্লাস 7 হোম মেনুর পার্ট 2 অংশে আমরা ফন্ট অপশানের কাজগুলো শিখেছি। এমএস ওয়ার্ড 2010 ক্লাস 7 হোম মেনু পার্ট 3 এই ক্লাসে আমরা প্যারাগ্রাফ অংশের কাজ শিখব। প্যারাগ্রাফের মধ্যে যে কমান্ডগুলো রয়েছে, অ্যালাইনমেন্ট, বুলেট, নাম্বারিং ইত্যাদি, এই কমান্ডগুলো আমরা সম্পূর্ণ জিনিসটাই আমরা আজকের ক্লাসে দেখব। তাহলে আসুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ক্লাস। প্যারাগ্রাফ অংশ প্রথমেই দেখব। প্যারাগ্রাফ অংশের অ্যালাইনমেন্টের কাজ। এখানে দেখুন, অ্যালাইন টেক্সট লেফট, সেন্টার, অ্যালাইন টেক্সট রাইট এবং জাস্টিফাই। এই চারটি অ্যালাইনমেন্ট কিভাবে কাজ করে সে বিষয় নিয়েই এখন দেখব। বন্ধুরা, আমরা কম্পিউটারে যখনই টাইপ করি তখন নিজে থেকে একটি অ্যালাইনমেন্ট তৈরি হয়ে থাকে, সাধারণত লেফট অ্যালাইনমেন্টে থাকে। লেফট অ্যালাইনমেন্টে থাকলে আমাদের লেখা, যেমন এই একটি প্যারা, এই প্যারাটার দেখেন ডাইনে একটু জায়গা বাকি আছে, এখান থেকে বাকি আছে, এটা কাছাকাছি এরকম আসছে, লেখাটা অটোমেটিক জেনারেট হয়েছে এইভাবে। এখন আমরা এটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বা বিশেষ বিশেষ ক্ষেত্রে সেন্টার করার প্রয়োজন হতে পারে, বা ডাইন দিকে অ্যালাইনমেন্ট করার প্রয়োজন হতে পারে, বা দুই দিকে সমান রাখার প্রয়োজন হতে পারে। তো সেই ক্ষেত্রে কমান্ডগুলো কিভাবে ব্যবহার হয় আমরা দেখি। যেহেতু লেফট অ্যালাইনমেন্টে আমাদের লেখাটা অবস্থান করতেছে, এখন আমরা একটু সেন্টারটা দেখি। এই আমরা যে প্যারাটাকে অ্যালাইনমেন্ট করব সেই প্যারা অবশ্যই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর অথবা প্যারার মাঝখানে যে কোনো এক জায়গায় ক্লিক করলেও হবে, একটা সেই নির্দিষ্ট প্যারার মাঝখানে ক্লিক করে রাখলেও হবে। দেখুন, আমি যদি এই প্যারার মাঝে আমি কারসার রেখেছি, এই মুহূর্তে যদি আমি সেন্টারে ক্লিক করি তাহলে দেখুন প্যারাটা সুন্দর মতো অ্যালাইন করে নিয়েছে। সেন্টার অ্যালাইনমেন্ট বলতে আমরা যেটা বুঝি যে ওই প্যারার একটা লাইনের এখান থেকে এদিকে যতটুকুন জায়গা ফাঁকা থাকবে, ঠিক সেম পরিমাণ জায়গা এখান থেকে এদিকেও ফাঁকা থাকবে। এখান থেকে এই লাইনে যতটুকুন গ্যাপ আছে, এখান থেকেও এই বর্ডার লাইনের সেম পরিমাণ গ্যাপ আছে। এইভাবে প্রতিটা লাইন ঝুলন্ত অবস্থায় থাকবে, এটাকেই সেন্টার অ্যালাইনমেন্ট করা বলা হয়। আবার যদি আমরা এই প্যারার মধ্যে কারসার রেখে রাইট অ্যালাইনমেন্টে ক্লিক করি তাহলে দেখেন ডান দিকে সমান হবে, বাম দিকে এলোমেলো অবস্থায় থাকবে। হ্যাঁ বন্ধুরা, আবার যদি আমরা দুই পাশ সমান রাখতে চাই তাহলে জাস্টিফাই করব। জাস্টিফাইতে ক্লিক করলে দেখুন দুই পাশে সমান হয়ে গেল, সুন্দর একটা অ্যালাইনমেন্ট তৈরি হয়ে গেল। এভাবে আমরা অ্যালাইনমেন্টের কাজ করব। তাহলে বন্ধুরা, আমরা খুব সহজেই লেফট, সেন্টার, রাইট এবং জাস্টিফাই অ্যালাইনমেন্টের কাজটা শিখে নিলাম। এবার আমরা দেখব লাইন স্পেসিং। আমাদের যে প্যারার মধ্যে একটা লাইন থেকে আর একটা লাইনের যে দূরত্ব আছে, এই দূরত্ব কমানো বা বাড়ানোর জন্য সাধারণত এই লাইন স্পেসিং কমান্ড ব্যবহার করা হয়ে থাকে। তাহলে দেখুন, আমি এই প্যারাটা সিলেক্ট করলাম এবং এখান থেকে আমি এখানে 1.0 আছে, আপনাদের বোঝার জন্য আমি 2.0 যদি করি তাহলে দেখেন অনেক গ্যাপ বেড়ে গেল। আবার যদি আমি এখান থেকে 1.15 করি তাহলে গ্যাপ কমে আসলো। এভাবে আমরা কিন্তু এখান থেকে সরাসরি লাইন স্পেসিং নির্ধারণ করে দিতে পারি, অথবা লাইন স্পেসিং অপশানসে যে আমরা এখান থেকে দেখুন, এখান থেকেও আমরা লাইন স্পেসিং নির্ধারণ করে দিতে পারি। এই যে লাইন স্পেসিং, এখানে ক্লিক করে আমরা 1.5 লাইন স্পেসিং করতে পারি, অথবা এখান থেকে আমরা লাইন স্পেসিংয়ে যে লাইন স্পেসিং অপশানসে যে এখান থেকেও আমরা অ্যাটলিস্ট আমরা এখানে তখন লিখে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এভাবে আমরা লাইন স্পেসিং কমান্ড ব্যবহার করতে পারি। তাহলে বন্ধুরা, আমরা লাইন স্পেসিংয়ের কাজটিও শিখে নিলাম। এ পর্যায়ে দেখব শেডিং এবং বর্ডারের কাজ। শেডিং ডকুমেন্টের কোনো শব্দ, লাইন, প্যারা
বা সম্পূর্ণ ডকুমেন্টকে শেড বা ব্যাকগ্রাউন্ড কালার দিতে এই কমান্ডটি ব্যবহার করা হয়। তাহলে আসুন আমরা দেখে নিই কীভাবে আমরা শেডিং ব্যবহার করতে পারি। যেমন মনে করি আমরা এই লেখার নিচে একটি শেড দিব, শেডিং লেখার নিচেই আমরা শেড দিতে চাই, তাহলে এখান থেকে আমরা যে কালারের শেড দিতে চাই সেই কালারটাকে সিলেক্ট করে দিতে হবে, দিলেই দেখেন সুন্দর একটা শেড তৈরি হয়েছে। ঠিক একইভাবে যদি আমরা একটি প্যারার মধ্যে শেড দিতে চাই তাহলে ওই প্যারাটাকে আমরা সিলেক্ট করব এবং এখান থেকে আমরা যে কালার দিয়ে শেড দিতে চাই সেই কালারে ক্লিক করব। এভাবে আমরা শেডিং দিতে পারি। টেবিলের মধ্যে একটা সেলকে আমরা সিলেক্ট করলাম এবং একটা কালার দিয়ে আমরা পুরো সেলটাকে আমরা এভাবে ফিল করে দিতে পারি। তাহলে বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে শেড ব্যবহার করতে হয় লেখার মধ্যে। এবার বন্ধুরা আমরা দেখব বর্ডারের কাজ। হোম মেনুস্থ প্যারাগ্রাফ অংশের বর্ডারের এই অপশানটি সাধারণত টেবিল মেনুর ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে। আমাদের যদি ডকুমেন্টের মধ্যে এরকম টেবিল থাকে এবং সেই টেবিলের কোনো অংশের বর্ডার যদি আমরা তুলে দিতে চাই তাহলে আমরা এখান থেকে খুব সহজেই সেই কাজটি করতে পারবো। যেমন ধরুন আমার লেখাগুলা এরকমই টেবিল আকারে থাকবে, কিন্তু এই বর্ডার থাকবে না, বর্ডার প্রিন্ট হবে না। এই অবস্থায় যদি আমরা প্রিন্ট করি তাহলে কিন্তু বর্ডার সহ প্রিন্ট হবে। দেখুন আমরা যদি এখান থেকে প্রিন্টে যাই তাহলে এই যে বর্ডার, রো এবং কলামের যে বর্ডারগুলো আছে সেগুলো কিন্তু দেখাচ্ছে। তার মানে এই অবস্থায় প্রিন্ট করলে আমাদের এই রো এবং কলামের বর্ডারটা থেকে যাবে। বাট আমরা যদি এই টেবিলের মধ্যে বর্ডারের পরিবর্তন আনতে চাই তাহলে আমরা এখান থেকে একটু দেখি যে আমরা যদি এই পুরা টেবিলটা সিলেক্ট করি এবং বর্ডারের এই অপশান থেকে আমরা যদি নো বর্ডার সিলেক্ট করে দিই তাহলে আমাদের লেখাগুলো কিন্তু সুশৃঙ্খলভাবেই থাকবে, কিন্তু এই বর্ডারগুলো প্রিন্টে আসবে না। দেখুন বন্ধুরা আমরা যদি প্রিন্ট কমান্ডে যাই এখান থেকে দেখুন বর্ডার কিন্তু এখন আর নাই, কিন্তু এইগুলাতে কিন্তু বর্ডার আছে। যেহেতু আমরা এই অংশতে আমরা নো বর্ডার কমান্ড প্রয়োগ করি নাই সে কারণে কিন্তু এখানে বর্ডার দেখাচ্ছে, আর এখানে আমরা নো বর্ডার প্রয়োগ করছি যে কারণে বর্ডারটা আর দেখাচ্ছে না। তাহলে দেখুন আরও পরিষ্কার বোঝার জন্য আমরা যদি এই অবস্থায় এই রোটাকে আমরা সিলেক্ট করি এবং এখান থেকে যদি আমরা এরকম একটা বর্ডার দিয়ে দিই তাহলে দেখুন বন্ধুরা চতুর্পাশে কিন্তু বর্ডার সৃষ্টি হয়েছে। তাহলে দেখুন আমরা প্রিন্টে যাই, দেখুন চতুর্পাশে বর্ডার সৃষ্টি হয়েছে। আবার আমরা আরও ক্লিয়ার বুঝি যে বর্ডারও চতুর্পাশে দিব এবং কলামগুলোতেও বর্ডার দেব। তাহলে আমরা এখান থেকে ইনসাইড বর্ডারে যদি ক্লিক করি তাহলে আমরা দেখুন বন্ধুরা ফাইলে যে প্রিন্টে যাই তাহলে দেখুন এখন কিন্তু কলামগুলোতে বর্ডার সৃষ্টি হয়েছে, কিন্তু এই যে এই নিচের এই অংশটুকে কিন্তু বা এদিকে কিন্তু কোনো বর্ডার শো করছে না, কারণ আমরা যতটুকু সিলেক্ট করে বর্ডার কমান্ড প্রয়োগ করছিলাম, ইনসাইড বর্ডার প্রয়োগ করছিলাম, সেটুকের মধ্যে বর্ডার আসছে। এইভাবে বন্ধুরা টেবিলের প্রত্যেকটি রো কলাম সেল আপনারা সিলেক্ট করবেন এবং এখান থেকে বর্ডার প্রয়োগ করে করে দেখবেন যে আসলে কি পরিবর্তন আসছে, তাহলেই কিন্তু আপনার সুন্দর একটা অভিজ্ঞতা চলে আসবে। তাহলে বন্ধুরা আমরা এ পর্যায়ে প্যারাগ্রাফ অংশের অ্যালাইনমেন্ট এবং লাইন স্পেসিং, শেডিং এবং বর্ডারের কাজগুলা শিখে নিলাম। বন্ধুরা এ পর্যায়ে শিখব হোম মেনুস্থ প্যারাগ্রাফ অংশের বুলেট, নাম্বারিং, মাল্টি লেভেল লিস্ট, ডিসক্রিজ ইনডেন্ট, ইনক্রিজ ইনডেন্ট, শর্ট, এই কমান্ডগুলো আমরা এখন শিখব। তার আগে বন্ধুরা আমরা একটা জিনিস পরিষ্কার ধারণা নিব, সেটা হলো যে প্যারা এবং লাইনের মধ্যে পার্থক্য কী। প্যারা হচ্ছে আমরা যখন কোনো লেখা কন্টিনিউশনভাবে লিখে একটা জায়গায় যে শেষ করি, কয়েকটা লাইন মিলে একটা প্যারা তৈরি হয়। যেমন ধরুন এটা একটা প্যারা, যদি আমরা এখানে ইন্টার প্রয়োগ করতাম, এটা একটা লাইন, এই লাইনকে একটা প্যারা হিসাবে গণ্য করা হতো এবং এই দুইটা লাইন মিলে একটা প্যারা হিসাবে গণ্য হবে। দেখুন
আমরা যদি এখানে বুলেট প্রয়োগ করি, সিলেক্ট থাকা অবস্থায় মনে করি এই বুলেটটা আমরা প্রয়োগ করে দেখি। দেখুন এখানে দুটো বুলেট নিচ্ছে, এই লাইনের আগে একটা বুলেট এবং এই দুটো লাইন মিলে একটা বুলেট। এই জিনিসটাই যদি আমরা ইন্টার প্রয়োগের আগে একটা প্যারা হিসাবে থাকতো, তাহলে আমরা এটাকে সিলেক্ট করলে এই এই প্যারাকে সিলেক্ট করে যদি বুলেট প্রয়োগ করতাম তাহলে একটা বুলেট নিত। আবার এখানে যদি আমরা এই অবস্থায় রেখেও ইন্টার প্রয়োগ করি তাহলে অটোমেটিক আর একটা বুলেট সে নিয়ে নিচ্ছে। তাহলে বন্ধুরা আমরা বুঝে নিলাম যে একটা প্যারা এবং একটা লাইনের মধ্যে পার্থক্য কী। ঠিক একইভাবে এই প্যারার শেষে কার্সার রেখে যদি আমরা ইন্টার প্রয়োগ করি তাহলে অটোমেটিক আর একটা বুলেট নিয়ে নিচ্ছে। এখানে যদি আমরা কোনো কিছু লিখি তাহলে সেই লেখাটা একটা প্যারা হিসাবে আবার নতুন প্যারা হিসাবে গণ্য হবে। আমি যদি এখানে লিখি বাংলাদেশ ইজ এ ভেরি নাইস কান্ট্রি, আবার ইন্টার দিলে আবার একটা বুলেট নিয়ে নেবে। তাহলে বন্ধুরা আপনারা বুঝে গেছেন কিভাবে একটি প্যারার আগে বুলেট ব্যবহার করতে হয়। আমরা লিখে নিয়েও বুলেট প্রয়োগ করতে পারি, আবার শুরুতেও আমরা বুলেট দিয়ে লেখা শুরু করতে পারি। মনে করি এরকম একটা বুলেট নিয়ে আমরা লেখা শুরু করলাম, উপজেলা কমিউনিটি সেন্টার। ইন্টার দিয়ে আর একটা প্যারা নিই, শ্রীপুর মাগুরা। এভাবে আপনারা লিখতে পারেন। তাহলে আপনারা বেশি বেশি করে বুলেট ব্যবহার করবেন এবং লিখে প্র্যাকটিস করবেন। এখানে আছে নাম্বারিং, আমরা নাম্বার দিয়েও শুরু করতে পারি। যেমন ধরুন এখানে আমরা যদি এখান থেকে কোন স্টাইলের নাম্বার আমরা নিতে চাই, মনে করি 1 2 এই স্টাইলের নাম্বার নিব বা এই স্টাইলের নাম্বার নিব, তাহলে আমরা এখান থেকে সেই স্টাইলটা সিলেক্ট করে আমরা কিন্তু লেখা শুরু করতে পারি। তাহলে এখানে যদি আমরা লিখি 1 নম্বরে একটা কোশ্চিন লিখি, হাউ আর ইউ, তারপরে 2 নম্বরে লিখি হোয়াট ইজ ইয়োর নেম। এইভাবে কিন্তু আপনারা অটোমেটিক নাম্বার ক্রিয়েট হতে থাকবে। আবার লেখার অবস্থায় আসে, সেই অবস্থায় যদি আমরা ওই অংশগুলোকে সিলেক্ট করে আমরা এখান থেকে এই অংশটুকুন সিলেক্ট করে অটো নাম্বার যদি দিয়ে দিই তাহলেও কিন্তু অটোমেটিক নাম্বার নিয়ে নেবে। তাহলে বন্ধুরা এভাবে আমরা নাম্বার প্রয়োগ করতে পারি। মাল্টিলেভেল লিস্ট কমান্ডটি প্রয়োগ করার জন্য আমরা এরকম একটি লেখা লিখে রেখেছি। যেমন বাংলাদেশের সাথে আছে ডিভিশন অফ খুলনা, ডিস্ট্রিক্ট অফ মাগুরা, উপজেলা অফ শ্রীপুর, পুলিশ স্টেশন অফ শ্রীপুর, পোস্ট অফিস অফ শ্রীপুর, ভিলেজ অফ শ্রীপুর। এখন জাস্ট নমুনা বোঝার জন্য আর কি কিভাবে আমরা এই কমান্ডটা প্রয়োগ করতে পারি সেই জিনিসটা বোঝানোর জন্য আমি জাস্ট একটা নমুনা হিসাবে এটুকুন লিখে রেখেছি। আপনারা আরও ভালো করে লিখে নেবেন। তাহলে দেখুন কিভাবে আমরা প্রয়োগ করতে পারি। প্রথমেই আমরা এই পুরো লেখাটুকুন সিলেক্ট করব, দেন আমরা এখান থেকে কোন স্টাইলে নিতে চাই, আমরা মনে করি এই স্টাইলে আমরা এটা প্রয়োগ করব। তাহলে এই স্টাইলটিতে প্রথমেই ক্লিক করলাম। করার পর আমরা যে কাজটা করব, আমরা মনে করি এই অংশটুকুন ডান দিকে সরে আসবে। তাহলে আমরা এটা ইনক্রিজ ইনডেন্টে ক্লিক করব। দেখুন বন্ধুরা স্টাইল চেঞ্জ হয়ে প্রথমে এরকম থাকলো, তারপরে এরকম হলো। নেক্সটে আমরা আবার এই লাইনগুলো সিলেক্ট করলাম এবং ইনডেন্টে ক্লিক করলাম। তাহলে বন্ধুরা দেখুন এই প্যারার মধ্যে 3টা
স্টাইল তৈরি হয়ে গেল। বন্ধুরা, এ পর্যায়ে দেখব ইনডেনশন প্যারা। ইনডেনশন অর্থাৎ মার্জিন থেকে একটি নির্দিষ্ট পরিমাণ জায়গা ডাইনে অথবা বামে গ্যাপ রেখে প্যারা শুরু করা। আসুন দেখি তাহলে কিভাবে ইনডেনশন প্যারা ব্যবহার করা যায়। আমরা মনে করি এই প্যারাটিকে ইনডেন্ট প্যারা হিসাবে রাখবো। তাহলে এই প্যারাটি আমরা প্রথমে সিলেক্ট করব, তারপরে আমরা প্যারাগ্রাফ থেকে এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে প্যারাগ্রাফ ডায়লগ বক্স চলে আসবে। আমরা ইনডেনশন অপশান থেকে লেফট, আমরা যদি বাম দিকে ফাঁকা রেখে প্যারা শুরু করতে চাই তাহলে লেফটে আমরা সেই পরিমাণ লিখে দেব, মনে করি 2 ইঞ্চি ফাঁকা রাখবো, তাহলে 2 লিখে আমরা ওকে করব। দেখুন বন্ধুরা, বাম পাশের মার্জিন থেকে 2 ইঞ্চি জায়গা সরে ডাইনে অবস্থান করছে প্যারাটি। ঠিক আমরা যদি এই প্যারাটির ডান দিকে 2 ইঞ্চি জায়গা গ্যাপ রাখতে চাই তাহলে আমরা প্যারাগ্রাফ থেকে ইনডেনশন ডায়লগ বক্সে আসব এবং ইনডেন্ট অপশানের রাইটে শূন্যর জায়গায় 2 লিখে ওকে করব। তাহলে দেখুন ডান দিক থেকে 2 ইঞ্চি জায়গা সরে আসছে এবং এই প্যারাটিকে যদি আমরা জাস্টিফাই করে দিই তাহলে দেখুন কত সুন্দরভাবে এখানে অবস্থান করছে। 2 ইঞ্চি জায়গা, নির্দিষ্ট 2 ইঞ্চি জায়গা গ্যাপ রেখে এখানে অবস্থান করছে এবং এই প্যারাটিকেও যদি আমরা এখন জাস্টিফাই করে দিই, দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু বাম দিকে 2 ইঞ্চি জায়গা গ্যাপ রেখে অবস্থান করছে। এখন বন্ধুরা আমরা দেখব এই প্যারাটিকে যদি আবার ইনডেনশন ডিক্রিজ করে আমরা কিভাবে এই গ্যাপ কমায় নিয়ে আসতে পারি। তাহলে এই অবস্থায় আমরা এই ইনডেন্ট দেওয়া প্যারাটিকে আমরা সিলেক্ট করব এবং এখান থেকে আমরা একটা ক্লিক করে দেখি। দেখেন একটা ক্লিক করলে 1/2 ইঞ্চি জায়গা অটোমেটিক বাম দিকে কভার করে নিচ্ছে। আবার যদি ক্লিক করি তাহলে আবারও 1/2 ইঞ্চি জায়গা নিয়ে নিল। আমরা যদি আবার এটাকে বৃদ্ধি করতে চাই তাহলে আমরা ইনক্রিজ ইনডেনশনে ক্লিক করব এবং এইভাবে প্রতি ক্লিকে 1/2 ইঞ্চি করে বাড়তে থাকবে। নিশ্চয় বন্ধুরা বুঝতে পারছেন কিভাবে আমরা ইনডেন্ট প্যারা ব্যবহার করতে পারি। এই পর্যায়ে দেখব হোম মেনুস্থ প্যারাগ্রাফ অংশের শর্টের কাজ। শর্ট সাধারণত আমরা যদি কোনো ওয়ার্ড বা কোনো সেন্টেন্স এভাবে এলোমেলো করে লেখি, যেমন এখানে আছে কুইন, ওয়াটার, আর্ন, রান, টাইগার, ইয়েলো, আমব্রেলা, ইমোশন, ওপেন পেপার, এ ওয়ান, স্মল ডগ, ফাইন গার্ল, হোমল্যান্ড, জাস্ট এগুলো দিয়ে আমি বোঝানোর জন্য আপনাদের জন্য রেডি করে রাখছি। তাহলে দেখুন আমরা যদি এই ওয়ার্ডগুলোকে ডিকশনারিতে যেভাবে ওয়ার্ড সাজানো থাকে এ থেকে জেড পর্যন্ত, সেভাবে আমরা এই ওয়ার্ডগুলোকে সাজায় নিব উইদিন 1 সেকেন্ড, 1 সেকেন্ডের মধ্যেই আমরা এটা করব। তাহলে এই ওয়ার্ডগুলোকে আমরা সিলেক্ট করলাম এবং শর্টে ক্লিক করলাম। দেখেন শর্টে ক্লিক করলেই এখানে একটা শর্ট ডায়লগ বক্স আসবে। শর্ট ডায়লগ বক্সে প্যারাগ্রাফ, এখানে আছে টেক্সট, এ দুটো ডিফল্ট অবস্থায় থাকবে। অ্যাসাইডিং করব না ডিসাইডিং করব, আমরা মনে করি অ্যাসাইডিং করব। অ্যাসাইডিং অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত, আর ডিসাইডিং অর্থাৎ হচ্ছে জেড থেকে এর দিকে, মানে উপরের থেকে নিচে এবং নিচের থেকে উপরে। তাহলে আমরা অ্যাসাইডিং করি, এ থেকে জেড এভাবে সাজাবে। তাহলে ওকে করি। এখন দেখুন বন্ধুরা, A1 ডগ, আর্ন, ফাইন গার্ল, এখন কিন্তু আমাদের অক্ষরগুলোকে ক্রমানুসারে সাজিয়ে নিয়েছে। এই ঠিক একইভাবে আমরা যদি এটাকে সিলেক্ট করে উল্টা দিক দিয়ে বড় থেকে ছোটোর দিকে সাজাতে চাই তাহলে এখানে শর্টে ক্লিক করব এবং এই যে শর্ট ডায়লগ বক্স, এখান থেকে শর্ট বাই প্যারাগ্রাফ টেক্সট ডিফল্ট থাকা অবস্থায় এখানে যদি আমরা ডিসাইডিং করি তাহলে দেখুন আমাদের বড় থেকে ছোটোর দিকে সাজিয়েছে। এভাবে কিন্তু আমরা এই শর্ট কমান্ড ব্যবহার করতে পারি। আর বন্ধুরা আমাদের এখানে প্যারাগ্রাফ অংশের সর্বশেষ কমান্ড শো প্যারাগ্রাফ মার্কস। এই শো প্যারাগ্রাফ মার্কসে যদি আমরা ক্লিক করি, আমরা যে ডকুমেন্টের মধ্যে যে কোনো জায়গায় কার্সার রেখে আমরা যদি শো প্যারাগ্রাফ মার্কস বাটনে ক্লিক করি তাহলে আমাদের ডকুমেন্টসে কতগুলো প্যারা আছে তা দেখাবে। দেখুন এখানে এই যে এই অংশটুকুন মিলে একটা প্যারা হিসাবে কিন্তু গণ্য করছে। আর আমি আগেই সেটা বলছিলাম আপনাদের, এবং দেখুন এখানে প্রত্যেকটা ওয়ার্ডকে এক একটা প্যারা হিসাবে ধরে নিচ্ছে। এভাবে আমরা প্যারা মেনশন করতে পারি বা প্যারা দেখতে পারি। আবার এই মার্কটা তুলে দেওয়ার জন্য আমরা ঠিক
এখানে ক্লিক করলেই আবার স্বাভাবিক অবস্থায় চলে আসবে। হোম মেনুস্থ স্টাইল এবং এডিটিং অপশানের কাজ আমরা আগামী ক্লাসে দেখব। তাই আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। পরিশ্রমের বিনিময়ে তৈরি করছি আপনাদের এই ক্লাস। এই ক্লাসগুলো যদি আপনাদের ভালো লাগে, ন্যূনতম উপকারে আসে, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার দিয়ে সাথেই থাকুন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।